শেখ মুজিব তার ভাষণ এখানে নিষিদ্ধ না। সুতরাং যখন নিষিদ্ধ না, শেখ মুজিব কেবল আওয়ামী লীগেরও না, আওয়ামী লীগ তাকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ তাকে পুঁজি করেছে, নিষ্ঠুরতা চালিয়েছে শেখ মুজিবকে সামনে রেখে। তার মানে এই না যে এইটার জন্য শেখ মুজিব নিজে দায়ী। মাসের ভাষণ নিষিদ্ধ কি নিষিদ্ধ না সেটা আসলে প্রশ্ন না, বড় প্রশ্নটা হচ্ছে এখানে যে প্রথম কথা হচ্ছে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। ছাত্রলীগ একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন। সো ক্যাম্পাসে কোনো ছাত্ররা ছাত্রলীগের আদর্শের সাথে যায় বা ছাত্রলীগকে প্রতিনিধিত্ব করে এই ধরনের কার্যক্রম করতে পারে না, এটা আইনগতভাবে নিষিদ্ধ। একটা প্রশ্ন হয়তো করার সময় পাবো কিনা জানি না, জামায়াতের এক আইনজীবী অর্থাৎ সমর্থক আইনজীবী তিনি বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কারণে জামাত 203টি আসন পেত, এখন তাকে 68টি দেওয়া হয়েছে। আবার জামায়াতের এক এমপি আমির হামজা তিনি বলেছেন 168টি আসনে জিতেছে জামায়াত, মেকানিজম করে কেবল 68টি আসন দেওয়া হয়েছে। এই কোনো যুক্তি আপনি দেখেন? আমি এইটা যারা বলেছেন, দাবি করেছেন তারা ভালো বলতে পারবেন। আমি এটা এ ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নাই। তবে অভিযোগগুলো আমি দেখেছি, যেমন নির্বাচনের দিন রাতের বেলায় ভোট গণনায় যখন কিছু ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে তখন থেকে কিছু অভিযোগ এসেছে এবং পরবর্তীতে আমি দেখি জামাত এবং এনসিপি মিলে তারা 30টা বা 50টা আসনের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে রিকাউন্ট করার জন্য। তো এইটুক ঠিক আছে, এটা ঠিক আছে যে যেই আসনগুলোতে তারা মনে করছে যে এখানে ভুল গণনা হয়েছে বা কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে, কারণ নির্বাচন পর্যন্ত কিন্তু সবাই নির্বাচনকে ভালো বলেছে এবং নির্বাচনের দিন গণনার সময় এই তুলনা ডিসক্রিপেন্সিগুলো আসছে এবং অভিযোগগুলো আসছে। তো আমি মনে করি অভিযোগ থাকলে অভিযোগ নির্বাচন কমিশনে জানাতে পারেন, সেগুলো নিয়ে আলাপ হতে পারে। কিন্তু আমি এই টুকটাক বিতর্কের বাইরেও আমি দেখছি যে বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশ সেটা কিন্তু খুব ভালো। কারণ প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নির্বাচনের দিন রাতেই বলছেন আমরা ছোটোখাটো জিনিস নিয়ে পড়ে থাকবো না, মেজর কিছু হলে অভিযোগ জানাবো। প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, বিরোধী দলের ইফতার প্রোগ্রামে প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছেন, তিনি গিয়েছেন, সেখানেও বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা একটা কনস্ট্রাকটিভ বিরোধী দল হব, গতানুগতিক বিরোধী দল হব না। এবং তারা যে অতীতে যেটা যে নির্বাচন বর্জন করার, হরতাল করা, মুখ দেখাদেখি না করা, সেরকম পরিবেশ নাই। তারা কথা বলছেন, যোগাযোগ করছেন, আলাপ আলোচনা করছেন। আমি এটাকে পজিটিভ পরিবর্তন হিসেবে দেখতে চাই। সময় খুবই কম। 7 মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটলো। জনাব শরীফুজ্জামান শরীফ কি বলবেন এটি, যদি পরে আবার? ধন্যবাদ। প্রথমত বাংলাদেশের মুক্তির যে লড়াই, 1000 বছরের লড়াই, এই লড়াইয়ে অনেক ঘটনা ঘটেছে এবং যতগুলো ঘটনা তাৎপর্যপূর্ণ এবং মানুষকে উদ্বুদ্ধ করেছে তার একটি ঘটনা হচ্ছে 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের 7ই মার্চের ভাষণ প্রচার করা এটা অবৈধ নয়, নিষিদ্ধও নয়। আপনার মনে থাকার কথা, জুলাই অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুর একটি বক্তৃতার ক্লিপ আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ব্যবহার করেছি, রিয়েলিটি মাইনা নাও। অর্থাৎ তখন আমি তাকে ব্যবহার করেছি এবং আবার কখনো কখনো তাকে ফ্যাসিস্ট নাম দিয়ে তাকে বৃত্তবন্দি, বাক্সবন্দি করার চেষ্টা করেছি। যদি 7ই মার্চের ভাষণ প্রচার করা অবৈধ হয়, বেআইনি হয়, অবশ্যই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু আপনি বেআইনি ঘোষণা না করে কাউকে যদি আপনি এটি প্রচার করার জন্য গ্রেপ্তার করেন, এটাও এক ধরনের ক্ষুদ্র ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের যাত্রার পথে এক ধাপ এগিয়ে যাওয়া। আমরা সরকারের কাছে, সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করব, আইন বিরোধী কেউ কোনো কাজ যদি করে, সেটি যে দলেরই হোক না কেন, আইনি পদ্ধতিতে তার প্রতিকার করেন। কিন্তু গায়ের শক্তি দিয়ে, মব দিয়ে যদি পরিস্থিতি অথবা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কেউ, তাহলে পরিস্থিতি কি হয় এটি শেখ হাসিনা তার উদাহরণ। আমরা ওই পথে যেন না। ধন্যবাদ। আমি ডক্টর শিবির আহমেদ, আপনি কিছু বলতে চান আসলে 7 মার্চের ভাষণ কি নিষিদ্ধ কিনা? 7 মার্চের ভাষণ নিষিদ্ধ কি নিষিদ্ধ না সেটা আসলে প্রশ্ন না, বড় প্রশ্নটা হচ্ছে এখানে যে প্রথম কথা হচ্ছে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। ছাত্রলীগ একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন। সো ক্যাম্পাসে কোনো ছাত্ররা ছাত্রলীগের আদর্শের সাথে যায় বা ছাত্রলীগকে প্রতিনিধিত্ব করে এই ধরনের কার্যক্রম করতে পারে না, এটা আইনগতভাবে নিষিদ্ধ। এবং আওয়ামী লীগেরও কার্যক্রম নিষিদ্ধ। আপনি এই নির্বাচনের পরে কিছু জায়গায় দেখেছেন যে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে এবং তারা খুব ঘোষণা দিয়ে অফিস খুলছে, কোনো কোনো জায়গায় আনন্দ উল্লাস করছে যে তারা কার্যক্রম করবে। এ ধরনের কার্যক্রমগুলোও কিন্তু আইনের লঙ্ঘন, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ। পরবর্তীতে যদি কখনো কার্যক্রম ওপেন হয়, করবে। তো এই যে শেখ মুজিবের ভাষণ চালানো, এইটা যদি আওয়ামী লীগের কার্যক্রমের অংশ হয় বা ছাত্রলীগকে প্রতিনিধিত্ব করে
অতীতে ছাত্রলীগের সাথে সম্পর্কিত ছিল এমন মানুষরা এবং ছাত্রলীগের সমর্থন ও সহযোগিতায় করে থাকে, তাহলে এটা আইনের ব্যত্যয় হয়। এটা তারা করতে পারে না, কারণ ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, যতদিন না তারা ওই নিষিদ্ধতা কাটিয়ে উঠতে পারছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা করতে পারে না। এরপরে বাকি বিষয় হচ্ছে যে এখন আমার যে বিদ্যমান আইন, সে আইনে কেউ এটা বাজাতে পারে কিনা। কিছু জিনিস রাজনৈতিক আর কিছু জিনিস হচ্ছে আইনের ব্যাপার। আইনের ব্যাপার যদি হয়, যদি এটা মামলার কোনো মেরিট না থাকে, তাহলে তারা জামিন পেয়ে যাবে, আমি মনে করি সেটা হবে। তবে ডেফিনেটলি যদি কেউ ছাত্রলীগ এর মতো একটা নিষিদ্ধ সংগঠনকে বা সন্ত্রাসী সংগঠনকে ক্যাম্পাসে পুনর্বাসন করার চেষ্টা করে, কোনোভাবে কোনো কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রলীগ যেগুলো করতো সেটাই করার চেষ্টা করে, সেটা হলে আমি মনে করি ছাত্রদের প্রতিরোধকে আমি সমর্থন করি। কিন্তু কোনোভাবে কোনো নিরীহ মানুষকে শুধুমাত্র শেখ মুজিবকে সমর্থন করেও যদি কেউ কথা বলে, সেটার জন্য তা আওয়ামী লীগের সমর্থক কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত না, এরকম মানুষকে হয়রানি করার পক্ষে আমি না, ক্যাম্পাসে হোক ক্যাম্পাসের বাইরে হোক। কিন্তু যদি কোনোভাবে সেটা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি, কারণ ছাত্রলীগের ট্রমা এখনও মানুষের কাটেনি, বিশেষ করে ক্যাম্পাসে যেভাবে টর্চার করেছে, রাতের পর রাত, দিনের পর দিন, আবরার ফাহাদের হত্যাকাণ্ড হয়েছে, এই ধরনের নানান হত্যাকাণ্ড ক্যাম্পাসগুলোতে ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবু বকর সিদ্দিকের হত্যার ঘটনা ঘটেছে। সো ছাত্রলীগ এখন ছাত্রদের কাছে একটা ট্রমাটিক ব্যাপার। সো এটাকে কেউ যদি রিমাইন্ড করে ছাত্রদেরকে আবার মানসিকভাবে কষ্ট দিতে চায়, যে ছাত্রলীগের স্মৃতিকে আমি রিমাইন্ড করে দিচ্ছি যে 7 মার্চে ছাত্রলীগ যেভাবে শেখ মুজিবের ভাষণ বাজাতো আমিও বাজাচ্ছি, তাহলে এইটার জন্য তার শাস্তি হওয়া উচিত, যে ছাত্রদেরকে সেই ট্রমাটিক এক্সপিরিয়েন্সটাকে আবার রিভাইভ করার কারণে। কারণ 7 মার্চে এই মুজিবের ভাষণ বাজাইতে হবে এরকম কোনো নিয়মও কোথাও নাই। কেন মুজিবের ভাষণ সে বাজাবে ক্যাম্পাসের মধ্যে, যেখানে এই ভাষণটা বাজিয়ে বাজিয়েই ক্যাম্পাসে হত্যাকাণ্ড হয়েছে, ক্যাম্পাসে খুন হয়েছে, রাতভর নির্যাতন হয়েছে। এই 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 ভাষণ বাজিয়ে এই এক্সপেরিয়েন্সটা ছবিটাকে সামনে রেখে হয়েছে। হ্যাঁ, ছবিটাকে সামনে রেখে বা ভাষণ ইয়ে করে মুজিবকে শেখ মুজিবকে ব্যবহার করেই হয়েছে। শেখ মুজিবকে ব্যবহার আপনারাও করেছেন, শেখ মুজিবকে ব্যবহার করেই ক্যাম্পাসে এই নিপীড়নগুলো চালানো হয়েছে, যেটা দগদগে ক্ষত এখনো ছাত্রছাত্রীদের মনের মধ্যে আছে। গণরুম গেস্টরুমের নির্যাতন নিপীড়ন ছাত্র এখনো ভুলে নাই। তো যারা এখন সেই নিপীড়নের স্মৃতিটা আবার তুলে নিয়ে আসছে ছাত্রদের সামনে, তাদেরকে মানসিকভাবে পীড়ন দেওয়ার জন্য, আমি তো মনে করি এটা তারা অপরাধ করতেছে, মানসিক ভাবে কষ্ট দেওয়ার জন্য, হয়রানি করার জন্য ছাত্রদেরকে। এটা করা উচিত না, কারণ এটা তাদের কার্যক্রমের পার্ট না। জি, ধন্যবাদ। আমাকে 1 মিনিটে শেষ করতে হবে। আমি শেষ করব যে অনলি 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে শেখ মুজিব তার ভাষণ এখানে নিষিদ্ধ না। সুতরাং যখন নিষিদ্ধ না, শেখ মুজিব কেবল আওয়ামী লীগেরও না, আওয়ামী লীগ তাকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ তাকে পুঁজি করেছে, নিষ্ঠুরতা চালিয়েছে শেখ মুজিবকে সামনে রেখে। তার মানে এই না যে এইটার জন্য শেখ মুজিব নিজে দায়ী। শেখ মুজিবকে কেউ যদি শ্রদ্ধা করতে চায়, কেউ যদি ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে কোনো রকমের কোনো অধার্মিক কাজ করে, তার জন্য ধর্ম দায়ী না। আমাদের এখানে ধর্মকে ব্যবহার করে বহু রকমের নিষ্ঠুরতা হয়েছে, তার জন্য ধর্মকে আমি দায়ী করব না। আমার কথা হচ্ছে, আপনি 7 মার্চের ভাষণ প্রচার এটি যদি কেউ করে বা এটিকে যদি কেউ রেসপেক্ট করে, তাকে আপনি আওয়ামী লীগ বলতে পারেন না। এটা হচ্ছে আওয়ামী লীগই এই কাজটি করতো, আপনি সেই কাজটি করছেন। আর ভোটের সময় আওয়ামী লীগকে আপনি ব্যবহার করার চেষ্টা করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই যে গোপালগঞ্জের কথা বললেন, গোপালগঞ্জ 2-এ যে জামাতের যিনি প্রার্থী ছিলেন, তার তো অডিও আছে, ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়, যে আপাকে এবার ভোট দিতে পারছেন না, ভোটটা আমাকে দেন। কুমিল্লার 14 গ্রামে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভিডিও অডিও আছে, যে এবার মুজিব ভাইকে ভোট দিতে পারছেন না আওয়ামী লীগের, ভোটটা আমাকে দেন। অর্থাৎ আওয়ামী লীগের যখন ভোট প্রয়োজন হয় তখন আওয়ামী লীগ ভালো, আর আওয়ামী লীগের যখন ভোট প্রয়োজন হয় না তখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।